নির্বাচন কমিশন বলেন, প্রধান বিচারপতি বলেন, পুরো কাঠামো হচ্ছে এখন বিজেপির দখলে আছে। মোটা দাগে তারা খুব বেশি মানে হুমকির মধ্যে আছে। হিন্দুত্ববাদী রাজনীতির কারণে যেটা হচ্ছে, আপনি একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে রেখেছেন। আমেরিকার সাথে, পশ্চিমের সাথে তার সম্পর্ক ভালো না। দিল্লিতে না, এখন শুধু অনেক জায়গায় ছড়িয়ে গেছে। আমি কিছু উল্লেখ করতে, দিল্লির পাশাপাশি মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা এবং আহমেদাবাদের মতো প্রধান শহরগুলোতেও আন্দোলন ছড়িয়ে পড়েছে। আমরা অনেকটা দেখতে পাচ্ছি যে ঢাকার যে জুলাই গণঅভ্যুত্থানের যে চিত্র আমরা দেখেছি, ঠিক একই চিত্র আমরা ভারতের বিভিন্ন শহরে দেখতে পাচ্ছি। কি মনে হয় আপনার কাছে ভবিষ্যৎ? ধন্যবাদ। ভারতের ৮০ বছরের স্বাধীনতার ইতিহাসে এবং এর আগে ব্রিটিশ ইন্ডিয়া বলতে যে সময়টাকে আমরা বুঝি, মোটা দাগে কেন্দ্র, সেন্ট্রাল ইন্ডিয়া বলতে যেটা বোঝায়, এই অংশে অথবা গত ৮০ বছরে কোনো গণ আন্দোলন সফল হয়েছে যেটার মাধ্যমে সরকার বদলে গেছে, এমন কোনো ঘটনা নাই। ভারতের যে বিষয়গুলো নিয়ে ভারত যথেষ্ট ক্রেডিট নেয় সারা দুনিয়ার, তার ভিতরে একটা হচ্ছে যে তার এখানে কোনো রাজনৈতিক অস্থিতিশীলতা নাই, অস্থিরতা নাই। এখানে সবসময় ভোট আর নির্বাচনের মাধ্যমেই সরকার বদলেছে। ইন্দিরা গান্ধীর একটা সময় বছর দুয়ের মতো ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিলেন তিনি, এবং তাকে এই জন্য ক্ষমা চাইতে হয়েছিল জাতির কাছে। ক্ষমা চেয়ে, মাফটার চেয়ে তারপরে উনি পরবর্তীতে ক্ষমতা এসছেন, মাঝখানে একটা সময় ছিলেন না। তো মোটা দাগে কেউ মনে করছে না যে এই আন্দোলনটা মানে ভারতবর্ষে একেবারে সরকার বদলে দেবে, এমন কোনো ঘটনা এখানে ঘটবে। এবং মোদি আসার পর থেকে ধরেন এই যে নিট এক্সামের কথা বলা হচ্ছে, যে ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এন্ট্রান্স এক্সাম, নিট, এই নিটের টেস্ট সহ শুরু করে ভর্তি পরীক্ষা রিলেটেড প্রায় 150-র উপরে পরীক্ষাতে এরকম প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং মোটা দাগে কিছু হয়নি। বারবার এরকম বিভিন্ন সময় প্রতিবাদ হয়েছে, বিচ্ছিন্ন আন্দোলন হয়েছে। এবারও দেখলাম 15-16 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছে, সংখ্যাটা বাড়ছে। তো সেই জায়গাতে সবাই বোধ করছে যে এটা একটা অ্যাওয়াকেনিং এর মতো, একটু নাড়া দেয়া যে আসলে কি হচ্ছে, ছেলেপেলেরা আসলে বিরক্ত, এবং এর ভিতরে তো বিশাল বেকারত্ব আর কি। মানে ভারত যেভাবে তার অর্থনীতির সাইজের কথা বলে, আমি প্রায় বলি আর কি, যে সাইজ মানে কিন্তু গ্রোথ না, একটা মোটা মানুষ মানে কিন্তু সুস্থ মানুষ না। তো সেই জায়গাতে হচ্ছে ইন্ডিয়ার ইকোনমির যে সাইজ, ভিতরের বাস্তবতাটা কিন্তু আসলে সেরকম না। এখানে প্রতি বছর কয়েক কোটি তরুণ গ্র্যাজুয়েট জব মার্কেটে আসে, তার পপুলেশনের সাইজ তো হিউজ, পৃথিবীর সবচেয়ে এখন লার্জেস্ট পপুলেশন বেস, 1 নম্বরে আছে, চায়নাকে ছাড়িয়ে গেছে। তো এরকম একটা জায়গাতে আপনার 2-3 কোটি তরুণরা আসলে সেখানে জব মার্কেট নাই। তারপরে হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতির কারণে যেটা হচ্ছে, আপনি একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠীকে কন্টিনিউয়াসলি ভয়ের মধ্যে রেখেছেন। আমেরিকার সাথে, পশ্চিমের সাথে তার সম্পর্ক ভালো না, পার্টিকুলারলি ট্রাম্পের সাথে সম্পর্ক ভালো না। এবং দেখেছেন যে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি নিয়ে বাংলাদেশে সুশীলদের তো প্রায় খতনা করার মতো অবস্থা আর কি। তো সেখানে দেখেন ভারতকেও কিন্তু প্রায় $550 বিলিয়ন ট্যারিফের বোঝা, কেনাবেচার বোঝা চাপিয়ে দিয়েছে। কিছু মিলায় মোদি সরকার মোটা দাগে কোনো আন্দোলনে আপনার জনগণের দাবি মেনে নিয়েছে এমন ঘটনা শুধু একটা আছে, সেটা হচ্ছে কৃষক আন্দোলন, যেটা হয়েছে 21-22 সালে। আপনাদের মনে থাকার কথা, 2021 সালে আপনার একটা কৃষি আইন করে, যেটাকে মেইনলি হচ্ছে ভারতে আপনার পাঞ্জাব হচ্ছে সবচেয়ে বড় কৃষি ভাণ্ডার আর কি, শস্য, ফল টল, তারপরে সবজি টবজি, এগুলো সবচেয়ে বেশি হয়। তো সেখানে কোঅপারেটিভস করে দেওয়া আছে আইনে, মূল্যকে কৃষকরা যেন মূল্যের একটা প্যারিটি পায়। তা নাহলে যেটা হচ্ছে বাংলাদেশে, যেটা আমরা সাফার করছি ফরিয়াদ এবং মধ্যস্বত্বভোগীদের কারণে, যেটা হচ্ছে মূল যে উৎপাদনকারী কৃষক, উনি আসলে দামটা পাচ্ছেন না। আবার শহরগুলোতে, ঢাকার মতো জায়গায় যারা আছেন, তারা প্রচুর দামে জিনিসটা কিনতে হয়। এ কারণে পাঞ্জাবে সহ বিভিন্ন জায়গায় তারা যেটা করেছে, কোঅপারেটিভস করে দিয়েছে। এইটা মোদি আইনটা পরিবর্তন করে এখানে কর্পোরেশনকে ইনক্লুড করছে, যেটা কর্পোরেটাইজ করা হবে এবং দাম মার্কেট ঠিক করবে। এটার প্রতিবাদে তখন কৃষক আন্দোলন হয়। 1 বছরের উপরে আপনার এই দিল্লি থেকে পাঞ্জাব, অমৃতসর পর্যন্ত রাস্তা কিন্তু ব্লক করে রাখে, সীমান্ত পর্যন্ত ব্লক হয়ে যায়। তারপরে আপনার 22 নভেম্বরে গিয়ে তারা এই দাবিটা, আইনটা বাতিল করে মোদি সরকার। এর বাইরে মোটা দাগে কোনো আন্দোলনে কিন্তু মোদি কনসিড করে নাই। ধরেন কাশ্মীরের
আর্টিকেল 370 বাতিল করা হলো, ব্যাপক আন্দোলন হয়েছে, নাগরিকত্ব সংশোধন আইন হইল, সম্প্রতি বিভিন্ন স্টেটে ভোটের আগে যে রিভিশন করেছে, এসআইআর করেছে, সেগুলো নিয়ে আন্দোলন হয়েছে। কোনোটাতে কিন্তু মোদি ব্যাকট্র্যাকে যায় নাই। গবাদি পশু, গরু নিয়ে যে পরিমাণ হাঙ্গামা হয়েছে, খুন খারাপি হয়েছে, ব্যাকট্র্যাক করে নাই। তো এই জন্য অনেকেই মনে করছে ধর্মেন্দ্র প্রধান, তার যে শিক্ষামন্ত্রী, দলের ভিতরে খুবই সলিড লোক। আপনার পূর্বাঞ্চলে বিহার, উড়িষ্যা থেকে শুরু করে এই অঞ্চলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজেপির নেতা। অমিত শাহ ধরেন, আপনার গুজরাট থেকে শুরু করে যোগী আছে উত্তরপ্রদেশে। তো ধর্মেন্দ্র প্রধান হচ্ছে এই পূর্ব অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেতা, যিনি ব্রাহ্মণ না। কারণ আরএসএস আর বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি হচ্ছে, নেতারা উপরে যারা আছেন মোটামুটি সবাই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, উচ্চ বর্ণের। তো ধর্মেন্দ্র প্রধান হচ্ছে অযাদব, মানে যাদব হচ্ছে একটা বিশাল ব্রাহ্মণ উচ্চ শ্রেণীর উচ্চ বর্ণের সম্প্রদায়, সে হচ্ছে যাদব গোষ্ঠীর না। তো ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দিলে যেটা হবে, উড়িষ্যা থেকে শুরু করে বিহার, এই পূর্বাঞ্চলে নিম্নবর্ণের হিন্দুরা যারা বিজেপিকে ভোট দিয়েছে কোটিতে কোটিতে, তারা হয়তো অসন্তুষ্ট হবেন এবং বিজেপির ভোট মার্কেট এখানে সিরিয়াসলি এফেক্টেড হবে। তো এই সব কারণে ধর্মেন্দ্রকে সরানোর ব্যাপারে তারা চিন্তা করছে না। প্লাস হচ্ছে যে মোদি, অমিত শাহের যে টাফ স্ট্যান্স, যে তারা খুবই একটা শক্ত আয়রন ম্যান যে লিডারশিপ তারা শো করবার চেষ্টা করছে, সেটার মানে ক্ষয়িষ্ণু হয়ে যাবে। তো সেই কারণে বোধ করছে তারা যে এখানে কোনো দাবি দেওয়া কনসিড করা যাবে না, এবং আন্দোলনও এমন পর্যায়ে গেছে বলে আমার কাছে এখনো মনে হচ্ছে না যে আপনার সিরিয়াসলি সে আসলে হুমকির মধ্যে পড়ে গেছে। আর প্রাতিষ্ঠানিকভাবে তো হাসিনার মতো টোটাল রাষ্ট্রীয় কাঠামো এখন মোদি এবং আরএসএসের দখলে। সেটা গদি মিডিয়া বলেন, সেটা সেনাপ্রধান বলেন, আর্ম ফোর্সেস, কয়েকদিন আগেই মাত্র পুলিশ প্রধান পরিবর্তন করা হয়েছে, তারপরে হচ্ছে নির্বাচন কমিশন বলেন, প্রধান বিচারপতি বলেন, পুরো কাঠামো হচ্ছে এখন বিজেপির দখলে আছে। তো সেই কারণে মোটা দাগে তারা খুব বেশি মানে হুমকির মধ্যে আছে এটা মনে হচ্ছে না। মানে পরিকল্পিতভাবে চায়না এবং পাকিস্তানকে কন্টেন করবার জন্য ইন্ডো প্যাসিফিক পলিসি, তার ভারত মহাসাগরে তার নিয়ন্ত্রণ, এবং দক্ষিণ এশিয়ার যে ফ্রাঞ্চাইজ, প্রত্যেকটা রাষ্ট্রকে আপনি জানেন আমাদেরকে বন্ধক দেওয়া হয়েছিল দিল্লির কাছে, এই বন্ধকি সম্পর্ক তারা কন্টিনিউ করবে না। অতএব বিজনেসের টার্মে করতে হবে, আপনাদেরকে আপনাদের টার্মে বিজনেস করবেন, আমরা কোনো এক্সট্রা ফ্যাসিলিটি দিব না। এবং এটার রেজাল্টই হচ্ছে কিন্তু ট্যারিফ, প্রায় 39% ট্যারিফ, $550 বিলিয়ন কেনাকাটা করতে হবে আমেরিকা থেকে। এবং এইটার পরবর্তীতে বিক্রম সুদ, আপনার রয়ের চিফ ছিলেন, তার একটা ইন্টারভিউ দেখলাম, তিনি ওই অবজারভার ফাউন্ডেশনের মিটিংয়ে ছিলেন, তিনি বললেন যে ইটস এ সিরিয়াস থ্রেট। যে এই ধরনের কথা বলা মানে হচ্ছে আমেরিকার গত 35 বছরের ভারতের সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে ভারতের সাথে স্টেট ডিপার্টমেন্টের, পেন্টাগনের যে সম্পর্ক ছিল, যেই বোঝাপড়াটা ছিল, এইটা আসলে নাই, এটা ভেঙে গেছে। এর মানে হচ্ছে যে আমাদের ব্যবসা বাণিজ্যের উপরে ট্যারিফ আসতেছে, হুমকি আসতেছে, আমাদের অর্থনীতির উপরে হুমকি আসছে, এবং একইভাবে এখানে রাজনৈতিক শক্তির পট পরিবর্তনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সেই রকম একটা বাস্তবতায় অনেকেই সন্দেহ করছেন যে এই আন্দোলনে আপনার সারা পৃথিবীতে এরকম এই যে অরেঞ্জ বিপ্লব করার, বিভিন্ন রংধারী বিপ্লব করবার, অভ্যুত্থান করবার যে কালার রেভলিউশন করবার ইতিহাস যেভাবে আমেরিকার পশ্চিমের আছে, তেমনই কিছু একটা এখানে ঘটতে চলেছে কিনা, এইটা বিজেপির পন্থী যারা আছেন তারা অনেকে সন্দেহ করছেন। তো দেখা যাক, সময় বলে দেবে কোন দিকে যাচ্ছে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, আমরা বলছিলাম শুরুতেই যে আসলে একই চরিত্র আমরা দেখতে পাচ্ছি, যদিও এখনো সেই পর্যায়ে আন্দোলন আমরা দেখছি না, কিন্তু তার মধ্যেও যেসব বিষয়গুলো ঘটছে, যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হচ্ছে, 16টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, লাইভ লোকেশন যারা আন্দোলনকারী আছে তাদের লাইভ লোকেশন চাওয়া হচ্ছে, এক তরুণীকে থাপ্পড় মারা হয়েছে, তাকে, সেই পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে, একই বিষয়। আসলে আপনার কাছে কি মনে হয়, এটা কি কতটুকু টলতে পারে বা নাড়া দিতে পারে মনে হয়? নাড়া তো এর মধ্যে অবশ্যই দিয়ে ফেলেছে, আর নাড়া দিয়েছে আমাদের কথা বলতে হচ্ছে। আবার ভারত এমন এক শক্তি, শুধু একটা দেশ না, একটা শক্তির নামও ভারত। তারাও উপলব্ধি করছে যে সিআইএ তাদেরকে নিয়ে ভিন্ন কিছু ভাবছে, তার মানে নাড়া পড়েছে। আর কপি পেস্ট প্রশ্নে আমি বলি এই কারণে, স্লোগানগুলো ইংরেজিগুলো কিন্তু একই উচ্চারণ, হিন্দিতে আর বাংলায় যেগুলো হচ্ছে কাছাকাছি বাংলাদেশের মতোই। আবার রাজপথের যে অবস্থান, যেই ভাবভঙ্গি, এগুলো একই রকম। আবার একটু আমাদের মনে রাখা দরকার আছে, হয়তো খুব ম্যাটার করে না,
বাংলাদেশে যিনি এই পরিস্থিতির শিকার হয়েছেন তিনিও ভারতে আছেন, এটা মনে রাখার দরকার আছে। অনেক কিছু ম্যাটার না করলেও তিনি একটা সাবজেক্ট। আবার নেপাল, শ্রীলঙ্কা, ওখানেও কিন্তু এই ধরনের প্রায় কাছাকাছি কাণ্ডকীর্তি ঘটেছে। তো এরকম একটা অবস্থায় আমাদের জন্য ভাবনার যেমন বিষয় আছে, খুব পর্যবেক্ষণেরও বিষয় আছে। আমাদের এখানেও দেখেন 17-18-তে শুরু হলো কিন্তু নিরাপদ সড়ক চাই দিয়ে, জি, পরবর্তীতে এটা ধাপে ধাপে শিক্ষা আন্দোলনে গেল। এই শিক্ষা আন্দোলনটাই কিন্তু পরবর্তীতে সরকার পতন আন্দোলন। ভারতেও একই শিক্ষা। তো তখন কিন্তু আমাদের এখানে মাঝে মধ্যে হয়তো শাহজাহান খান সাবজেক্ট হয়ে যেতেন যখন নিরাপদ সড়কটাই হতো। জি, যখন অন্য কোনো গালিগালাজ বা তাচ্ছিল্যের বিষয় আসতো তখন ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদ সাবজেক্ট হতেন আধা বেলা, পরের বেলায় কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী। এই গত কয়েকদিন আগে দেখেন যখন শিক্ষা নিয়ে প্রশ্নপত্র নিয়ে শুরু হলো, শিক্ষামন্ত্রী সাবজেক্ট ছিলেন বড় জোর 1.5 দিন, আমি যদি ভুল না করে থাকি। তারপরে 3 দিনে কিন্তু সরাসরি টার্গেট প্রধানমন্ত্রী। এখনকার যে শিক্ষার্থীরা তারা শিক্ষামন্ত্রী নিয়ে কিছুক্ষণ ব্যঙ্গ করছে, ট্রল করছে, ফিনিশিংয়ে গিয়ে প্রধানমন্ত্রীকে একটা হিট করছে। এটা খুব খেয়াল করবার মতো বিষয়। ওখানেও ধর্মেন্দ্রবাবু কিন্তু এখন আর খুব সাবজেক্টের মধ্যে থাকছেন না, ওনাকে দিয়ে মোদি শুরুটা এখন হয়, চলে যায় মোদির কাছে। অতএব আবহাওয়াটা বা বাতাসটা কিন্তু অনেকটা কাছাকাছি। আর ভারতের প্রশ্নে এই কথা সত্য যে তারা নিজেরা সমস্যায় পড়ে না, কিন্তু সমস্যা তৈরি করে দেয় আশপাশে, এবং কখনো কখনো তারা সমস্যা রপ্তানি করে। বাংলাদেশে অবিরাম করেছে, বিভিন্ন সময়ে নেপালে করেছে, শ্রীলঙ্কায় করেছে। এখন তারা কিন্তু যেসব বুদ্ধি অন্যদেরকে দিত, ওইসব বুদ্ধিতে নিজেরাও কিন্তু ঘায়েল হতে শুরু করেছে। অতএব আন্দোলনটা কোন পর্যায়ে যাবে সেটা হয়তো আরও অপেক্ষা করতে হবে, কিন্তু বর্তমান যে পর্যায়টা, এই পর্যায়টা আমাদের চেয়ে খুব ভালো কিছু কিন্তু মনে করা যাচ্ছে না। বা নেপাল শ্রীলঙ্কার চেয়ে নেপাল শ্রীলঙ্কায় পতন হয়ে গেছে আর ভারতে হয়নি, তার মানে তফাৎ বিশাল, এটা মনে করা যায় না। অর্থাৎ ভারতকেও এখন ভাবতে হচ্ছে, বাংলাদেশকেও কিন্তু মাঝে মধ্যে ভয় পেতে হচ্ছে যে এসব আন্দোলনের নেপথ্য থেকে বাংলাদেশেরও কোনো উস্কানি আছে কিনা, ভাবতে হয়। এটাই বিশ্ব বাস্তবতা। কারণ এই আমরা যেটা গ্লোবালাইজেশন বলি, বিশ্বায়ন বলি, এখানে এখন আর একত্ববাদের খুব একটা অবস্থা নাই যে আমি সব বুঝি, আমি সব পারি। অর্থাৎ এই যে আমিত্ব আর আমিত্ব, এখন রুগান্ডা উগান্ডাও নিজেদেরকে কিছু একটা মনে করে, ভূমিকা রাখে। তো ভারতের সাথে মোটামুটি চাণক্য না পারুক, অন্তত একটু মুন্সিয়ানা কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে বিভিন্ন পয়েন্টসের উপরে। তো এরকম একটা অবস্থায় অভ্যন্তরীণভাবে আমাদের ভাবনার বিষয় আছে, ভারতের নিজস্ব ভাবনার বিষয় আছে। আবার প্রতিবেশী হওয়ার কারণে অগ্রাহ্য করার সুযোগ থাকে না। আমাদের কিছু হলে এই বাতাস যেমন ওখানে যাবে, ওখানে কিছু হলে ওটার বাতাস আমাদের এইদিকে আসবে। তার উপর খুব সাম্প্রতিক সময়ে তিস্তা আবার প্রাসঙ্গিক, পানি তো সারাক্ষণে প্রাসঙ্গিক, সম্প্রতি আরও বেশি প্রাসঙ্গিক। এরকম একটা অবস্থায় আমার মনে হয় দুদেশ নিজেদের সমস্যা নিয়ে বসতে পারে। রুগীরা একসাথে বসলে সমস্যা হয় না, রুগীরা শেয়ার করতে পারে। সবসময় ডাক্তারের সাথে বসতে হবে তা নয়, রুগীও কথা বলতে পারে যে কার অভিজ্ঞতা কীরকম, কে কীরকম বেদনা বোধ করে। এরকম একটা জায়গা থেকে আমি একটু হলেও ইতিবাচকভাবে দেখব যে অন্তত সোজা বাংলা কথায় দুষ্টামিটা একটু কমিয়ে একটা সহাবস্থান তৈরি করা যায় কিনা, এই নিয়ে ভাবনার কথা বলছি। জি, আমি আপনার কাছে আবারও আসবো। আমি ফদ ভাইয়ের কাছে আসতে চাই। রাজপথের যে চিত্র আমরা দেখছি, কিন্তু পার্লামেন্টেও কিন্তু আমরা সেই একই অবস্থার দিকে আমরা দেখছি যে আমি সংসদের বর্ষাকালীন অধিবেশনের 4র্থ দিনেও আজকেও লোকসভা ও রাজ্যসভায় চরম বিতর্ক হট্টগোল হয়েছে। বিরোধী দলের নেতা রাহুল গান্ধী সহ অন্যান্য বিরোধীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিক্ষোভ অব্যাহত রাখায় অধিবেশন বারবার মুলতবি করতে হয়েছে আজকেও। আরেকটি আমি উল্লেখ করতে চাই, ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং তিনি তার এক্সে লিখেছেন, শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে, দিল্লি পুলিশ আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা মন্ত্রীদের বলছি, এসব কি হচ্ছে? আপনারা কি নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। একই সেই আমরাও আমাদের প্রেক্ষাপটে একই দেখেছি। পার্লামেন্টের যে কথাটা আসছে, আপনার কাছে কি মনে হয় যে বিরোধী দল সেই জায়গা থেকে তাদের দাবি আদায়ে সক্ষম হবে? দেখেন, এই মোদি আসার পর থেকে অথবা কংগ্রেসের যে 47 পরবর্তী ক্ষমতায় থাকা লম্বা সময়, মাঝখানে বিজেপির কিছু সময় ছিল,
এই পুরো সময়ের পরে দেখেন যে কংগ্রেস কিন্তু এত লম্বা সময় কখনো ক্ষমতার বাইরে ছিল না, এবং এটা নিয়ে কিন্তু এই আলোচনাটা ভারতে আছে, সেটা হচ্ছে যে গান্ধী পরিবার আসলে আর ভারতবর্ষের নেতৃত্ব দিতে পারবেন কিনা। পার্টিকুলারলি আমরা দেখলাম যে সোনিয়া গান্ধী দায়িত্ব নেবার পর থেকে তার ছেলে মেয়েরা এখন আছে, যদিও এখন আপনার পার্টি প্রেসিডেন্সি তারা পরিবর্তন করেছে, ভোটাভুটির মাধ্যমে একজনকে দায়িত্ব দিয়েছে, আর লোকসভাতে আপনার পার্লামেন্টারি লিডারশিপ হচ্ছে এখন রাহুল গান্ধীর। তো সেইখানে মানে পুরো জাতিকে কানেক্ট করবার মতো লিডারশিপ গান্ধী পরিবার আসলে দিতে পারছে না, কংগ্রেস দিতে পারছে না। আবার সর্বভারতীয় রাজনৈতিক দলও অন্য কেউ নাই, এবং ভারতে দেখেছেন যে প্রচুর কিন্তু স্থানীয় পাওয়ারফুল রাজনৈতিক দল আছে, যেমন ধরেন মমতার দল বাংলাতে খুবই পাওয়ারফুল, উত্তরপ্রদেশে আছে এরকম, আপনার বিহারে আছে, দক্ষিণ ভারতে দেখলাম আমরা এই যে আপনার তামিলনাড়ুর নায়ক হঠাৎ করে দল বানায়া চিফ মিনিস্টার হয়ে গেলেন। তো সেই জায়গাতে আপনার বিরোধী দল নির্বাচন ইস্যুতেও দেখবেন খুব স্ট্রং পজিশন নিয়ে আন্দোলন গড়ে তুলতে পারে নাই। মোদি যে বারবার ইভিএম ম্যানিপুলেট করতেছে, তারা নির্বাচনের অনেক দিন পরে দেখলাম গত বছর রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে বলতেছে যে 100-র উপরে সিটে ম্যানিপুলেশন হয়েছে, কোটি কোটি ভোট ম্যানিপুলেট হয়েছে, ম্যানিপুলেশন না হলে তারা জিততো, এই ধরনের কথাবার্তা এসছে। তো এখন সেটাকে মানে আপনি তো জনগণের কাছে নিয়ে যাবেন, জনগণের কাছে নিয়ে সেটাকে মোবিলাইজ করা, সেই আন্দোলন তৈরি করতে সক্ষম তারা দেখতে পাচ্ছি না, যে এখনও কিছু তেলাপোকা বেঁচে আছে, যে যারা আসলে আন্দোলন করতে পারতেছে। সে মনে করছিল সবাই তো মরিয়ে গেছে, এখন কিছু তেলাপোকারা বেঁচে আছে, তারা সবাই একত্রিত হয়ে ফিরে এসছে। তো আমি এখনও মোটা দাগে মনে করছি না যে বিজেপির হিন্দুত্ববাদী ফ্যাসিবাদ যে পরিমাণ শিকড় গেড়েছে, এইটা রাহুল গান্ধী পরিবার অথবা কংগ্রেসের লিডারশিপ অথবা খুবই ব্রোকেন। ইভেন যারা কংগ্রেস করছে, আপনি চিন্তা করে দেখেন মমতার প্রায় 19-20 জন এমপি ইন্ডিপেন্ডেন্ট ফোরাম তৈরি করে ফেলেছে বিভিন্ন এলাকাতে। আপনি দেখেছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন তার মন্ত্রী পরিষদ কিনে নেওয়ার জন্য অফার দেওয়া হয়েছে, প্রত্যেককে 3, 4, 5 কোটি 20 কোটি রুপি পর্যন্ত দেওয়া হচ্ছে। তাহলে এই যে পুরো বিজেপি সারা ভারতবর্ষের পলিটিক্স, পলিটিশিয়ান, পলিটিক্যাল পার্টিজ এগুলো যে কিনে নিচ্ছেন, কিনে সে যেটা করছে, সে কিন্তু রাজনীতি শূন্য ভারত করে ফেলছে। মানে তার ওই যে অখণ্ড ভারত করতে হবে, তার এখন টার্গেট হচ্ছে যে গেরুয়া বাহিনী 21টা প্রদেশ দখল করেছে, বাকি 7টা তো দখল করতে হবে। তাহলে এইটা আগামী 2-4 বছরের মধ্যে করতে হবে। তাদের প্ল্যান ছিল 25 সালে, গত বছর সম্ভবত আরএসএসের 100 বছর পূরণ হয়েছে, তাদের ধর্মসভা বসার কথা ছিল 100 বছর পরে। তো মানে সেখানে অফিসিয়ালি ঘোষণা করবে যে এটা একটা হিন্দু রাষ্ট্র হয়েছে আর কি। তো সেটা হইতে না পারার একটা কষ্ট আছে, তারা যে তাদের টার্গেট পূরণ করতে পারে নাই। তো এই সব কিছু মিলে অপোজিশন পলিটিক্সকে খুবই দুর্বল মনে হয়েছে। আপনার খুব বড় আকারে যদি ভায়োলেন্স ইরাপ্ট না করে যে ভারতবর্ষের ইতিহাস বদলে গেছে, এই লেভেলের সহিংসতা হয়েছে, তখন সর্বোচ্চ হয়তো ইমার্জেন্সির দিকে যাবে আর কি মোদি। এবং ইমার্জেন্সি দিলেই যে গান্ধী পরিবার অথবা কংগ্রেস ক্ষমতায় চলে আসছে ব্যাপারটা তাও না। ফেডারেল স্টেট, তার কাঠামো অত্যন্ত মজবুত বিভিন্ন জায়গাতে, সেটা আমাদের মতো না ছোট্ট জায়গায় আপনি ঢাকাকে অচল করে দিলেন মানে বাংলাদেশ অচল হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। তার আরো বড় বড় সিটি আছে যেটাকে কেন্দ্র করে সে দেশ পরিচালনা করতে পারবে। তো আর কংগ্রেস পলিটিক্সও ঠিক এরকম না, বাংলাদেশের মতো না যে আপনার একদম ভেঙে চুরে সবকিছু নিয়ে ক্ষমতা দিবে। কারণ কংগ্রেসের পলিটিক্যাল হাতে খড়ি কিন্তু ব্রিটিশদের হাতে, সেই 1885-86 সালে। তো প্রায় 100+ বছর একটা রাজনৈতিক কালচার তারা তো প্র্যাকটিস করেছে, ভোট, গণতন্ত্র, নির্বাচন, একটা বিতর্ক তর্কর ভিতর থেকে রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা। সেখান থেকে তারা হুট করে খুব ভায়োলেন্ট হতে পারবে আমাদের মতো, তেমনটা আমি বোধ করছি না। জি, আপনার কাছে আমি আবার আমি কামাল ভাইয়ের কাছে আসতে চাই। কামাল ভাই, পদত্যাগ এই বিষয় নিয়ে খুব আলোচনা চলছে, আজকেও ওইটি নিয়ে দিনভর আলোচনা ছিল। রাষ্ট্রপতির একটি বিষয় আছে, আরেকটি হচ্ছে যে জামায়াতের যিনি এমপি তাকে বহিষ্কার করা হয়েছে, তার সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না, এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে। আপনার কাছে কি মনে হয় পরবর্তী রাষ্ট্রপতির দৌড়ে আসলে কারা কারা থাকতে পারেন? এখানে ত্যাগ আর পদত্যাগ আপনি বলেছেন, দুইটারই খুব একটা মৌসুমি ঝড়ের মতো। প্রথমত যদি ত্যাগের প্রশ্ন বলেন, জামাত তার একজন এমপিকে ত্যাগ করেছে, তিনি জামাতকে ত্যাগ করেছেন কিনা এখনো আমরা জানি না। আবার জামাতের যে রাজনৈতিক চর্চা, তাদের কিন্তু প্রতি বছরে দলীয় কিছু সিদ্ধান্ত হয়,
কঠিন কঠিন সিদ্ধান্ত হয় যেগুলো আমরা জানি না, তারা সাধারণত জানান না, অভ্যন্তরীণভাবে রাখা হয়। একটা বিষয়টা এত স্পর্শকাতর, যদি আলোচনা না করা যেত স্বস্তি লাগতো, কিন্তু পরিস্থিতির এতই অনিবার্যতা আজকে 3-4 দিন ধরে আমাদের কথা বলতে হচ্ছে বিষয়টা নিয়ে। আবার বিষয়টা এমন যার এই নিয়ে গরজ কম, আগ্রহ কম, সেও শুনতে একটু পছন্দ করে, আবার ফাঁকে ফাঁকে দুই এক কথা আবার নিজে বলেও। আবার আজকে দেখলাম গণমাধ্যমে যে আবার নতুন কোন এক ভিডিও, জি হয়তো আরও আসবে। তো এখন জামাত স্মরণকালের একটা সুবিধাজনক অবস্থায় আছে বাংলাদেশের রাজনীতিতে। তো এমন একটা সময়ে তিনি এই গাজী সাহেব এমন ঘটনা ঘটালেন, তিনি আসলে একজন গাজী, তিনি যুদ্ধ ফেরত, শহীদ হননি, জামাতের জন্য অর্নামেন্ট, স্পিকার হাসছেন আপনার কথা শুনে। এই গেল একদিক। আবার জামাতের একজন আমির অনেকটা গর্ব করে বলেছিলেন যে আমাদের জান্নাত শুরু হবে সাতক্ষীরা অঞ্চল দিয়ে। ওই এলাকার জামাত নেতারা একটু বেশি আমলি, জামাতের প্রভাবও বেশি এখনো। তো জান্নাতের যে নমুনাটা উনি দেখিয়ে ফেললেন, ভয়ের একটা জায়গায় ফেলে দিলেন। এরপরে ঝুঁকিতে শুধু নিজেই পড়লেন না, তার দলটাকেও ফেললেন, আবার ইসলামকেও ফেললেন। দলটার নামের সাথে ইসলাম আছে, ওনার নামের সাথে আবার ইসলাম আছে। আবার বাংলাদেশ জাতীয় সংসদ, তিনটা শব্দ স্পর্শকাতর, সেই সাথে মুক্তিযোদ্ধা তিনি। তো এরকম একটা অবস্থার মধ্যে তিনি যে কাণ্ডকীর্তি ঘটালেন, জামাত যদি না আরো একদিন আগে সিদ্ধান্তটা নিতে বোধ আর একটু ভালো হতো জামাতের জন্য, তাহলে জল ঘোলা অন্তত একদিন কম হতো। তো আবার দেখেন সাবজেক্টের অনিবার্যতায় আমাদের এটা সম্ভবত মন মগজটাও আমাদের এই রকমের। আপনি দেখেন আন্দোলন চলাকালে, খুব গরম যখন আন্দোলন, 24-এর আন্দোলন, তখন মাঝে মধ্যে আন্দোলনের প্যারালাল একটা হেডলাইন চলে আসতো। আপনি মনে করে দেখেন, একজনের নাম মুস্তাক, একজনের নাম তিশা। ওই মুস্তাক সাহেব এমপি না, বোধহয় ওয়ার্ড কমিশনার ছিলেন, আর তিশা হচ্ছে একটা ছোট্ট মেয়ে মতিঝিল এলাকার। মুস্তাক তিশা ওরা কি গান গায়, একদিকে আন্দোলনের 3 কলাম 4 কলাম হেডলাইন, পাশে 2 কলাম মুস্তাক আর তিশার খবর। মানে মানুষের খুব মোহ থাকে এইসব জিনিসের প্রতি, অডিয়েন্স এগুলো নেয়, খায় বলে আর কি। আমরা মিডিয়া হাউসে নিজেরা বলে যে খায় ভালো, তো এরকম জিনিস বরাবরে খায় ভালো। তো কিন্তু এটাতে আমাদের চরিত্রের কতগুলো জিনিস প্রকাশ পায়। আর জামাত ইসলামের ক্ষেত্রে যে কাণ্ডটা ঘটলো এবার, এটা আমাদের প্রান্তিক পর্যায়ের একটা অবস্থা। দেখেন যে কেউ যখন কর্মসংস্থানের প্রশ্নে পড়ে, চাকরির দরকার হয়, তখন কিন্তু জনপ্রতিনিধির কাছে যায়। সহায় সম্বল যার নাই সেও যায়, যার মোটামুটি আছে সেও যায়। তাহলে যাওয়ার পরেই কিন্তু এই কাণ্ডটা ঘটলো। তার মানে ভবিষ্যতে জনপ্রতিনিধির কাছে সুপারিশের জন্য যেতেও ভেবে চিনতে যেতে হবে। তো এই গেল দ্বিতীয় দিকটা, সামাজিক বাস্তবতা এটা। এখন যখন বিয়ে শাদী বা এটা সেটা হয়েই গেছে, বাংলাদেশের প্রচলিত আইনে আছে, বয়স টয়স এইসব নিয়ে কিছু গোলমাল আছে আইনে, আবার ফাঁকও আছে, আইনেও ফাঁক আছে। যদি বিয়েটা হয়ে যায়, যদি কবুলনামা বা কাবিন এগুলো হয়ে যায়, মোনাজাত হয়ে যায়, বিয়ে শাদী খাওয়া দাওয়া হয়ে যায়, তো এখন এমপি সাহেব বাকি একটা কাজ আছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু খুব বেশি, আপনি খেয়াল করে দেখেন গত কয়েকদিন জামাতি বিভিন্ন কর্নার থেকে হুমকি দেওয়া হচ্ছে, কারণ যেহেতু বিএনপি বেশি ফুর্তি করেছে এটা নিয়ে, তারা ওই যে বাংলা সিনেমার বিজ্ঞাপনের মতো বলছে, হ্যাঁ ভাই আসিতেছে, রঙিন পর্ব আসবে পরে। অর্থাৎ বিএনপিরও কারো কারো এসব আছে। আওয়ামী লীগ আমলের শেষ দিকে মনে আছে আপনার ডাক্তার মুরাদ নামে একজন, মনে আছে, কারণ আমরা গণমাধ্যমে আমাদের সবসময় এই খবরগুলোই দিতে হয়। তো এই যে এই কাণ্ডগুলো কিন্তু হয়তোবা কয়েকদিন মজাদায়ক, কিন্তু এগুলো কিন্তু গোটা সরকারকে যেমন আক্রমণ করে, দিন শেষে মানুষকেও ক্ষুব্ধ করে। ক্ষুব্ধ হয় মানুষ এই কারণে, একটা মানবিক কারণও আছে। আবার রাজনীতিবিদদের কাছ থেকে মানুষ এটা কম আশা করে, আবার জামাত ইসলামের কাছ থেকে আরো কম আশা করে। কারণ যত সমালোচনাই থাক, জামাত সম্পর্কে গড়পড়তে একটা ধারণা আছে যে তারা একটু আমল আখলাক ভালো, একটু সাবধানী, একটু শিক্ষিত, একটু সতর্ক, সব গুণাগুণ তাদের আছে। কিন্তু এই জায়গায় তিনি যা করে ফেললেন, একেবারে দলটাকে যেমন বিপদগ্রস্ত করলেন। এখন আমাদের আসবে ওনার পদত্যাগ প্রশ্ন, সংবিধানের অংশ আসবে। একটা বিষয় হচ্ছে যে চুপপুট চলে যাওয়ার ব্যাপারে তো আমরা আসলে শুরু থেকে কথা বলেছি, 24-এর গণ অভ্যুত্থানের পর থেকে কথা বলেছি যে দুইটা বিষয় আমরা খুব করে চেয়েছিলাম, তার ভিতরে একটা হচ্ছে চুপপুট চলে যাওয়া, আর দ্বিতীয়ত হচ্ছে 72-এর সংবিধান সাসপেন্ড করা। তো বিএনপির কারণে কোনোটাই করা সম্ভব হয়নি আর কি। এবং চুপপুট
চুপ্পু দীর্ঘমেয়াদে যে বিএনপির জন্য একটা লায়াবিলিটি, এটা বিএনপি আগামী দিনগুলোতে আসলে সে হারে হারে টের পাবে আর কি। মানে যেটা সে বুদ্ধি প্রজ্ঞা দিয়ে বুঝতে পারে নাই, সেটা সে হারে হারে টের পাবে আগামী দিনগুলোতে। দেখেন, চুপ্পু দেশে বাইরে গেছে গত কয়েকদিন আগে। সে কি আসলে শুধু দাঁতের ডাক্তার দেখাইতে গেছে? মানে এটা প্র্যাকটিক্যালি পসিবল? মানে তার মতো এই লেভেলের একটা টাউট, একটা প্রপার টাউট এবং হাইলি করাপ্ট একটা লোক, এই মানুষটা শুধু লন্ডনে গেছে, একটু এই ডাক্তার দেখাইছে, আবার একটু কেমব্রিজে একটু ঘুরতে গেছে, আর একটু শপিং করতে গেছে। তাহলে কি করতে গেছেন? মানে কিছু একটা তো করতে গেছে। এখন যেটা করতে গেছেন এই জিনিসটা মানে আরো কয়েকদিন পরে জানা যাবে আসলে কি কি করতে গেছেন। ইতিমধ্যে কিন্তু এই গুঞ্জনগুলো আছে, আমরা ক্ষমতার জায়গায় মহলগুলো থেকে আমরা পাচ্ছি আর কি, যে তিনি হাসিনার সাথে রেগুলার যোগাযোগ করতেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সে একাধিকবার ধরা খেয়েছে, এই সরকারের আমলে সে 1-2 বার ধরা খেয়েছে হাসিনার সাথে যোগাযোগ করতে গিয়ে। এখন সার্টেনলি যোগাযোগ করছেন, কি খোঁজ খবর নিচ্ছেন হাসিনার, যে আপা ডিসেম্বরে কি সত্যি আসবেন কিনা, আসলে আমি কি করব, আমার কি দায়িত্ব আছে, আমার ব্যাপারে আপনার কোনো নির্দেশনা আছে কিনা আর কি। এখন সেটা জানার পরে তারেক রহমান তাকে রাখবেন কিনা, তার এটা এখতিয়ার, তাদের এখন ব্রুট মেজরিটি আছে। আমি বোধ করছি যে আমি যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে সে যেন দেশ ছেড়ে চলে যেতে না পারে। তাকে যদি রাষ্ট্রপতির পদ থেকে অব্যাহতি দেওয়াও হয়, আমরা শুনছি যে তিনি চিকিৎসার জন্য আবার বিদেশে যেতে পারেন। যদি দেশ ছেড়ে যান এবং ফিরে না আসার সম্ভাবনা থাকে, কারণ ওনার কিন্তু রেসিডেন্সি আছে, এর আগে কিন্তু আমরা এভিডেন্স দেখেছি বিভিন্ন জায়গায়, দুবাই, মালয়েশিয়াতে ওনার সেকেন্ড হোমের রেসিডেন্সি আছে। দুবাইয়েরটা পার্টিকুলারলি জেনুইন এভিডেন্স বলেই সাংবাদিকরা বিভিন্ন জায়গাতে কনফার্ম করেছেন। এবং আপনি জানেন যে সেকেন্ড হোম অথবা দুবাই এইসব জায়গাতে রেসিডেন্সের জন্য আপনাকে প্রপার্টি কিনতে হবে, অথবা ইনভেস্ট করতে হবে, অথবা পার্টিকুলার একটা টাকা ব্যাংকে জমা রাখতে হবে, কিছু একটা এরকম শর্ত আছে। একটা হচ্ছে উনি একটা বিচারক ছিলেন, একটা জজ কয় টাকা বেতন পায় বলেন? আমরা যেটা জানি একটা ফার্স্ট ক্লাস অফিসার, সে তাদের আসলে প্রচুর টানাপোড়েন থাকে। এরপরে উনি আসলে এগুলো কিভাবে কেনাবেচা করলেন? এখন যারা ওনাকে বিচারক সময় থেকে চেনেন এমন মানুষগুলো বলেছেন, ইভেন ওনার সাথে ছাত্রলীগ করেছে সেই যুদ্ধের আগে পরে, তারা বলেছে সে হচ্ছে রেশনের দুধের ডিলারশিপ নিয়েছিল যুদ্ধের পরে আপনার ছাত্রলীগ কোটায় আওয়ামী লীগের থেকে 72 সালে। এই রেশনের দুধ চুরি করা, এখানে হেরফের করবার কারণে তাকে জেলে পর্যন্ত যেতে হয়েছে। তার সাথে একসাথে জেল খাটছে এমন লোক আবার আমি পার্সোনালি চিনি, ব্যক্তিগতভাবে চিনি, যারা একসাথে জেল খাটছে। মানে যে দেশের সাথে অবশ্যই একটা দুর্নীতিবাজ লোক, এবং বাংলাদেশের সাথে এগুলো ডিল হয় ব্যাকডোরে, যে আমি আপনারা বাঁচানোর জন্য মোস্তফা ভাইয়ের বস্তা দিয়ে পাঠিয়ে দিলাম, ভাই এটা ডিল করেন, আমাকে একটা সাদা সোতা দিয়ে দেন, ওই পাইপের ওই পাশে ঠেলে পাঠিয়ে দেন, বলেন আমি একদম চরিত্রবান একটা মানুষ আর কি। তো তার এই অনেকগুলো বিষয়, যে ধরনের ঘটনা থাকলে ধরেন কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হয় না, অথবা করা হয়ে থাকলে তাকে ইমপিচ করা উচিত। আমাদের তো ইমপিচমেন্টের প্রভিশন আছে, কিন্তু কখনো অ্যাপ্লাই করা হয়নি। তো সে আসলে সিরিয়াসলি গণ অভ্যুত্থানকে আন্ডারমাইন করা, এবং ইন্টারভিউ দেখেন, এই মানব জমিনের সম্পাদক সাহেব মতিউর রহমান চৌধুরী সাহেবকে তিনি ইন্টারভিউ দিয়েছেন, রয়টার্স, AFP-কে সে কয়েকবার ইন্টারভিউ দিয়েছে। এক একটা ইন্টারভিউতে কিন্তু সে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হাসিনার কোনো পদত্যাগপত্র আমি পাই নাই। তাহলে আসলে হাসিনা পদত্যাগ করে নেই, যেটা নিয়ে আলটিমেটলি হচ্ছে সংসদ কেমনে ভাঙলো, অ্যাটর্নি জেনারেল কেমনে অ্যাপয়েন্টেড হইলো, 106-এর নাটক কেমনে হইলো, অনেক প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যাচ্ছে। সে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ করেছে, আমাকে প্রপার যে প্রোটোকল দেয় না, আমাকে বের হইতে দেয় না, দেখা সাক্ষাৎ করে না, আমাকে কোনো মিটিংয়ে ডাকে না, আমার জাতীয় দিবসে আমার ক্রয়পত্র ছাপা হয় না, অনেক কিছু বলছে সে ওই সব জায়গাতে। এখন এইরকম একটা ক্রিমিনাল যদি দেশের বাইরে চলে যায় এবং তার ফেরার সম্ভাবনা না থাকে, তখন কিন্তু সে এমন এমন তথ্য এবং কথাবার্তা বলবে যেটা আলটিমেটলি এই যে আওয়ামী প্রোপাগান্ডা মেশিন, দিল্লির যে আধিপত্যবাদের মিসইনফরমেশন ডিসইনফরমেশনের ক্যাম্পেইন চলছে, এই ক্যাম্পেইনটাকে বেগবান করবে। অতএব আমরা সরকারকে বলবো, যদি চুপ্পুকে অব্যাহতিও দেয়া হয়, তাকে যেন দেশের বাইরে যেতে দেয়া না হয়। কারণ দেশের ভিতরে থাকলে তাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, দেশের বাইরে থেকে সে দুষ্টামি যেগুলো করবে আওয়ামী লীগ এবং ভারতের সহযোগিতাতে, এইটা দেশের জন্য খুবই বিব্রতকর অবস্থা তৈরি করবে, যেটা কারোর জন্য ভালো হবে না। তারেক রহমান সরকার হয়তো মনে করছেন যে এটা বললে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলবে, ইউনূসের বিরুদ্ধে বলবে, শুধু ইউনূসের বিরুদ্ধে বলবে না, আপনাদের 14 গোষ্ঠীর খোঁজ খবর বের করে দেবে, এক্সপোজ করে দেবে। কিন্তু
জি, আমি কামাল ভাইয়ের কাছে আসি। ফজলের কাছ থেকে অনেক তথ্য আমরা পেলাম, অনেক বিষয়ে যেগুলো নিয়ে সবসময় আলোচনা হয়। আর নতুন করে আপনি এখানে একটু যোগ করার বিষয় আছে। তিনি ভাগ্যের প্রশ্নে তিনি ভাগ্যবান। 3টে সরকারের শপথ পড়িয়েছেন। শেখ হাসিনা সরকারের সর্বশেষ সরকারের শপথ পড়িয়েছেন, ডক্টর ইউনূস সরকারের শপথ পড়িয়েছেন, এখন যে সরকারটি আছে। এরপরে ঠিক প্রজ্ঞাপনের মতো করে ওনার নাম আসলে কি লিখতে হবে সেটা কিন্তু গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হয়েছিল। মোহাম্মদ শাহাবুদ্দিন, চুপ্পু যেন লেখা না হয়, এটার অর্থ হচ্ছে এটা। কিন্তু দিব্যি এখন কিন্তু চুপ্পু লেখা হচ্ছে, বলাও হচ্ছে, এতেও উনি কিন্তু রাগ করেন না। তার জায়গা থেকে ইচ্ছে করলে এখনো মাঝে মধ্যে একটু খেপতে পারেন যে চুপ্পু বলা হয় কেন। তো সবাই তারা আদর করে চুপ্পু বলুক আর গালি দিয়ে চুপ্পু বলুক, বলে, তিনি অপমানিত হন না। এরকম একটা প্রেক্ষাপটে ফুয়াদ ভাই কিন্তু এক লাইন বলেছেন, তার কাছে কিন্তু গন্ডগোল পাকানোর মতো প্রচুর উপাদান আছে। মাঝে মধ্যে তিনি 2-1টা ছেড়েছেন মাত্র, বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগ প্রশ্নে একাধিকবার বলেছেন। এইগুলো একদিক। এখন সামনের দিনগুলোতে তার বিদায়টা কিভাবে হবে? কি তাকে কি ইমপিচ করা হবে, নাকি তিনি নিজে নিজে দাঁতের অসুখ অথবা চোখের অসুখ কিছু একটা বলে চলে যাবেন? তো চলে যাওয়াই কি শেষ? না, ওনার চলে যাওয়াই কিন্তু শেষ না। ওনার কাছে অনেক খোরাক আছে, রাজনীতির খোরাক, সাংবিধানিক খোরাকও আছে। এখন তাকে কে কিভাবে ব্যবহার করবে, অপব্যবহার করবে, এটা যার যার বিষয়। আর ব্যবহৃত যারা হন বা যেই পাত্রটা ব্যবহৃত হয় তার কাজে হচ্ছে ব্যবহৃত হওয়া, সে বলে রাখে আমাকে ব্যবহার করুন। বিএনপি ব্যবহার করেছে, তার মুখ দিয়ে শেখ হাসিনাকে ফেসিস্ট বলানো সম্ভব হয়েছে অবলীলায়। তিনি বরং বিএনপি নেতাদের চেয়ে আরও ক্লিয়ার অ্যান্ড লাউডলি বলেছেন যে শেখ হাসিনা কত বড় ফেসিস্ট, কিভাবে ছাত্রদের বুকে গুলি চালিয়েছে, তিনি কিভাবে এগুলোর ধিক্কার জানান, নিন্দা জানান, খুব পরিষ্কার করে কিন্তু এগুলো বলেছেন। তো আবার আমাদের রাজনীতির যে গতি প্রবাহ, আমরা কিন্তু এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি যে একটু বলে আর কি, বলার জন্য একটু বলা লাগে, কিছু মনে করিস না, প্লেয়ারটা আমাদেরই, এরকমটা সান্ত্বনা থাকে। কিন্তু তো ওই ক্ষেত্রে উনি চলে যাওয়ার পরে কোন পরিস্থিতি হবে, কোন পদ্ধতিতে যাবে একদিক, এরপরে কে আসবেন, আসার মতো বিএনপিতে লোক অসংখ্য আছে। যদি শাহাবুদ্দিন সুপ্পু স্ট্যান্ডার্ড ধরেন, আমার তো মনে হয় কয়েকশো আছে, আর বাদ বাকিদের তুলনা নাই দিলাম। তো এখানেও একটা রাজনীতি আছে, আবার আরেকটা ছোট্ট রাজনীতিও আছে, এটাও কিন্তু আলোচিত। একটা তো আলোচিত যে তিনি লন্ডনে গিয়ে কার কার সাথে কি কি কথা করেছেন, কি কি কথা বলেছেন, কিছু অডিও কিন্তু আছে। এগুলো হয়তো বা শিগগিরই, ওই যে একটু আগে যেটা বললাম, হ্যাঁ ভাই আসিতেছে রঙিন, যে এই সুপ্পুকে সরানো, বিএনপি সেটাকে আমল দিচ্ছিল না। এমনকি একজন কিন্তু এই ইস্যুতে ভালো মারধরের শিকার হয়েছিলেন। তিনি এখন বোধহয় প্রতিমন্ত্রী পর্যায়ে আছেন। ওনার হয়তো মার আর প্রতিমন্ত্রিত্ব দুটো মিলিয়ে গড়ের অঙ্ক সমান সমান হয়ে গেছে, কিন্তু বাদ বাকিদের অঙ্ক কিন্তু আরো নানা রকম আছে। জি, অঙ্ক, নানান রকমের অঙ্ক আছে, সামনে আরও অঙ্ক হয়তো আমরা দেখতে পাবো। শেষ পর্যায়ে চলে আসছি, আমি আরেকটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই ফদ ভাইকে দিয়ে। 24শে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ফেনীতে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে 2 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আমরা একটি বিষয় জানি যে তার কোর্ট মার্শালে বিচার হয়েছিল, এবং সেই সম্প্রতি শুনছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে সম্ভবত তাকে কোর্ট মার্শালেই বিচার হবে ওই ঘটনার। কিন্তু তারপর দেখলাম যে আজকে আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এই বিষয়ে আইনি অবস্থা কি একটু জানতে চাই। আমরা যতটুকু জেনেছি, তাকে আসলে এই যে মাসুদউদ্দিন আহমেদ চৌধুরী, তার মাধ্যমে একটা ট্র্যাপ করে তাকে ধরা হয়েছে, এবং মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীকে ইনফ্যাক্ট অন্য একটা ট্র্যাপে ধরা হয়েছে, সব দেশে ছিলেন না, তাকে দেশে এনে গ্রেফতার করা হয়েছে এরকম। তো সেইটা হচ্ছে যে স্পেসিফিক কোনো তথ্য আমরা পত্রিকায় দেখতে পাচ্ছি না, তবে যেগুলো শুনলাম বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিয়ে, যে হাসিনার সাথে ক্লোজলি যোগাযোগ থাকা, ভারতের বলয়ের সাথে যোগাযোগ থাকা, গণ অভ্যুত্থানের আগে পরে অন্তর্বর্তীকালীন সরকার, বর্তমান সরকারকে বিব্রত করবার জন্য চেষ্টা করা, এমন অনেক কাজের সাথে সে সংশ্লিষ্ট আছেন। এখন একটা বিষয় হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে তো কোর্ট মার্শাল হয়ে গেছে, তো সেখানে তার বিচার এক্সিকিউট করাটা খুব ডিফিকাল্ট হওয়ার কথা না যদি মিলিটারি আইনে চলে যায়। কিন্তু যদি সিভিল অফেন্সের সাথে এঙ্গেজমেন্ট থাকে, তাহলে তাকে ইমিডিয়েটলি কোর্ট মার্শালে হস্তান্তর করে ফাঁসি
দেওয়ার বন্দোবস্ত করা যাবে না, সেখানে অন্য তদন্ত করে তথ্য কালেকশন করতে হবে। আমরাও বোধ করি যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় ভালো সৎ রাষ্ট্রপতিকে যেভাবে হত্যা করা হয়েছে, এটার এই গল্পটার পুরোটা জানা দরকার, যেটা বিএনপি কখনোই খুব সিরিয়াসলি জানবার চেষ্টা করে নাই। যে এরশাদকে গ্রেফতার করা, তাকে আইনের মুখোমুখি করা, তার রাজনীতি করতে না দেয়া, ভারতের ইনভলভমেন্ট কি ছিল, কেন করা হয়েছে, এইটা পুরো গল্পটা নিয়ে বিএনপির দেখলাম কখনোই কোনো আগ্রহ ছিল না। আপনি প্রতিশোধে না যান, এবং দেখলাম তারেক রহমান মাঝখানে একটা কথা বলেছেন খুবই মানে 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 আনএক্সপেক্টেড, যে আপনি ব্যক্তিগত হিসেবে একটা জিনিস মাফ করে দেওয়া আর ন্যাশনাল ক্রাইম মাফ করে দেওয়া দুইটা এক জিনিস না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে ওনাকে সিরিয়াসলি জবানবন্দি নেওয়া দরকার, ইতিহাসের কোন কোন জিনিসগুলো জানেন এবং এগুলো পাবলিক করে ফেলা দরকার।